নমস্কার, গুড ইভিনিং। আগের লাইফটাতে একটা সমস্যা ছিল। হোপ আমি অডিয়েবল, আপনারা শুনতে পাচ্ছেন। গুড ইভিনিং। একটু লেট, একটু নেটওয়ার্ক ইস্যুস ছিল এখানটায়। আজকে এখানে কেন এতটা নেট স্লো আমি বুঝতে পারছি না নিজেও। সরি। দেন অলসো হোপ আপনারা আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন। কিছু কথা বলতে আবারও চলে আসা, ফের একবার চলে আসা কিছু কথা বলতে। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সাথে একটু আড্ডা, একটু যেভাবে কথা বলে থাকি, গল্পই গল্পই বলা যেতে পারে। এর থেকে বেশি কিছু বলা ঠিক হবে না, কেননা এটা তো শুধুমাত্র ফেসবুক লাইভ, তাও আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, ব্যক্তিগত প্রোফাইল থেকে। অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও সেলোটেপ অনেক সময় পেস্ট করতে হয় মুখে, ঠোঁটে, যাতে কিছু মুখ ফসকে বেরিয়ে না পড়ে। আমি জানি অনেকে বসে আছেন কি বলবো, আরও একটা মামলা করা যায় কি না। না, এমন কিছু বলবো না। হ্যাঁ, এমন কিছু বলতেও পারি। তো সবটা শুনতে হবে আর কি কী বলি। ওয়েল, আমার কজন বন্ধু যোগ দিলে আজকের এই ফেসবুক লাইভে একটু বকবক শুরু করব। অ্যান্ড লাস্ট লাইভটাতে আচ্ছা একটু রিপ্লাই দিয়ে দিই সবাইকে। কেমন? শর্মিষ্ঠা দেববর্মা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। ঝুমা দেববর্মা, ভালো আছেন তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, খুব ভালো আছি আপনার সামনে, সুস্থ সতেজ এবং জীবিত আছি। ওকে। এস ত্রিপুরা, কেমন আছেন দাদা? এস, ভালো আছি। আর কি লিখলো? এলেন রয়, একটু পড়ে নেই, কেননা সবাই বলে পড়ি না। খাওয়া হয়েছে? না, খাবো, ঝোল আছে, খাবো। রাহুল, মানে মা ডিমের ঝোল করেছে আর কি, অন্য কারোর সাথে মেলাবেন না, ঝোল আছে। আচ্ছা, রাহুল বিশ্বাস লিখলো কেমন আছো? একদম জ্যাকাস। পঙ্কজ বণিক, দারুণ, থ্যাংক ইউ পঙ্কজ। ওয়েল, আমি যাচ্ছি, কেমন শুরু করছি। অনেকক্ষণ সময় নষ্ট করলাম। হ্যাঁ, তবে বন্ধুদের মন্তব্য, গুরুত্বপূর্ণ মন্তব্য পড়াও একটু ইম্পর্ট্যান্ট। তো পঙ্কজ আবার লিখলো কেমন আছো, কী করো? পঙ্কজ, ভালো আছি, লাইভ করছি, তোমাদের সাথে সামনে আছি, একদম মানে জীবিত আছি, যে তার প্রমাণ আর কি। তমাল, কেমন আছো? ইয়েস, তমাল চক্রবর্তী, দাদা ভালো আছি, ভালো আছি, হোপ আপনিও ভালো আছেন। যদিও সরকারি চাকুরিরত যারা আছেন, ডি এর নাম শুনেছেন, ডি এর দেখা তো নেই লাস্ট 3 বছরে, আমি জানি আপনি ভালো নেই। হোয়াট এভার, যা পাচ্ছেন সেভাবেই ভালো থাকুন, কেননা ত্রিপুরার সরকারি কর্মচারীদের অবস্থা এখন এমন, ভিখারি কো ভিক জিতনা মিলে ঠিক, এমন আর কি, কিছু জুটছে না আর কি। যাই হোক, তোমাদের ভালো থাকবেন, আপনি অনেক গুণী একজন পুলিশ অফিসার। ওয়েল, রাকেশ দেবনাথ, 10 দিন ওয়েট করব আর আমরা, মানে আমার এই সীমিত বোধ শক্তিতে ঢোকেনি। পঙ্কজ লিখলো লাল সালাম, লাল সালাম। অনেকে লাল সালামের সাথে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন লাল সালাম শব্দটা নাকি এটা বিদেশি শব্দ, কমরেড এটা নাকি বিদেশি শব্দ। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেছেন লাল তো একটা রং হয়, সেটা বিদেশি কিভাবে হয়? তাহলে কি গেরুয়া রংটাও বিদেশি? যাই হোক, বিতর্কে আমি যাচ্ছি না। আচ্ছা, যেটা বলতে আসা, কেমন? আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন জাগে কি, আমি আজকে এডিসি ভোট নিয়ে একটু কথা বলবো। এডিসি ভোট নিয়ে কথা বলাটা প্রয়োজন, একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের মনে একটা প্রশ্ন জাগে কি, আমরা খুব এক্সাইটেড ছিলাম, এবং ব্যক্তিগতভাবে আমি এক্সাইটেড ছিলাম, বিকজ আমার একটা বাজে অভ্যাস বলতে পারেন এটা আছে, আমি খুব ঘুরতে পছন্দ করি। ইন্ডিয়াতে এমন কোনো স্টেট নেই, শুধুমাত্র আপনি লাদাখ ছেড়ে দিলে, লাদাখ স্টেট না, তারপরেও একটা আলাদা টেরিটরি, তো লাদাখ ছেড়ে দিলে এমন কোনো রাজ্য নেই, এমন কোনো জায়গা, হয়তো জায়গা থাকতে পারে, রাজ্য নেই যে আমি ঘুরিনি, এতটা ঘুরতে পছন্দ করি। তো আমি বাইরের রাজ্যে গিয়ে দেখতাম যে ট্যুরিজম অনেকটা ডেভেলপড, কেমন? তো ইদানিং বিজেপি আসার পর একটা দারুণ ব্যাপার, এবং আমার শ্রদ্ধার মাননীয় পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ মহোদয়, উনি একটা দারুণ প্রয়াস নিয়েছিলেন। অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া বা ওনার ডিরেকশন ছাড়া তো এটা হতো না। আচ্ছা, একটা বেলুন এসেছিল, বড় একটা, মস্ত বড় বেলুন, আস্তাবল ময়দানে, মনে আছে তো? অনেকে আমরা সেলফি নিয়েছিলাম, আমি নিইনি, আপনারা নিয়েছেন। আমি আপনাদের সেই সেলফিগুলো, এবং আমাদের জার্নালিস্টরা বা ফটো জার্নালিস্ট যারা আছেন, চিত্র সাংবাদিক, তারা রেকর্ড করে যখন আমাদের ইনপুট দিত, আমাদের পাঠাতো, তো আমরা দেখতাম। দারুণ মজার ছিল না সেটা বেলুনটা? প্রশ্ন জাগে কি মনে, বেলুনটা কোথায় গেল? আমি জানি বেলুনটা কোথায় গেল, দায়িত্ব নিয়ে বলছি, বেলুনটা কোথায় আছে এখন এই মুহূর্তে, তার ছবিও আমার কাছে আছে, এখন এই লাইভে বলবো না। কিন্তু প্রশ্ন একটাই, আপনাদের মনে কি প্রশ্ন জাগে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরাতে এত বিশালভাবে বড় হওয়া একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি, বেলুনটা কোথায়? আমরা আকাশে উড়েছি, তাহলে কি এমন হয়েছে দড়ি ছিঁড়ে গেছে, বেলুনটা একেবারে উড়ে গেছে,
কিছুদিন আগে ভারত সরকার চাঁদে উপগ্রহ পাঠিয়েছিল, সেটা ল্যান্ড করতে পারেনি অনেক প্রচেষ্টার পরেও। যাই হোক, তো ওই চাঁদে তো গিয়ে হারিয়ে যায়নি বেলুনটা। প্রশ্ন জাগে কিনা বলুন, সবাই নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লিখতে শুরু করুন, বেলুনটা কোথায় গেল। ত্রিপুরা ট্যুরিজমের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা হচ্ছিল, তাহলে ডেভেলপমেন্ট তো 3 থেকে 4 দিনের ডেভেলপমেন্ট হলে কিভাবে হবে? ডেভেলপমেন্টের একটা সংজ্ঞা থাকে, উন্নতির একটা সংজ্ঞা থাকে, যেটা দীর্ঘস্থায়ী হয়। ক্ষণস্থায়ী জিনিস কখনোই উন্নয়নের ধারক বাহক হতে পারে না, বা উন্নয়নের প্রতীক তো হতেই পারে না। তো বেলুনটা কোথায় গেল প্রশ্ন করুন, রাজ্য সরকারকে প্রশ্ন করুন যে এত সুন্দর বেলুনটা, যেটা নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম, ত্রিপুরার যুবক যুবতীরা, দাম অনেক বেশি ছিল, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে যে এত টাকা দিয়ে করা সম্ভব না, কিন্তু তারপরও ত্রিপুরার মানুষ এতটা শৌখিন, এতটা ভ্রমণ পিপাসু, এতটা মজা করতে ভালোবাসেন পরিবারকে নিয়ে, আপনজনকে নিয়ে, প্রিয়জনকে নিয়ে, প্রেমিককে নিয়ে, প্রেমিকাকে নিয়ে, বন্ধুকে নিয়ে, বান্ধবীকে নিয়ে, গুরুজনদের সাথে অবশ্যই, যে মানুষ কিন্তু মজা নিচ্ছিল। কিন্তু প্রশ্ন, বেলুনটা গেল কোথায়? গেল তো গেল, কোথায় গেল? কার পেটে গেল? বেলুনটা কি রাজ্য সরকার আদৌ কিনেছিল, না ভাড়ায় নিয়েছিল? মানে আমি জানি না, উত্তর এই মুহূর্তে নেই, বা থাকলে আমি বলবো না। আপনারা প্রশ্নগুলো করুন বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটা করা খুব প্রয়োজন, তাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই প্রশ্নটা আমি রাখলাম আজকে, বেলুনটা কোথায় গেল। আচ্ছা, এবার আসুন বেলুনের পর, বেলুন যেখানে আছে আছে, ভালো থাকুক, বেলুনের দীর্ঘায়ু কামনা আমরা করি। এবং বেলুন মন্ত্রী, দুঃখিত বেলুন মন্ত্রী নন, পর্যটন মন্ত্রী অবশ্যই বেলুনেরটা জোগাড় করবেন। এভাবে তো একটা বেলুন হারিয়ে যেতে পারে না। আচ্ছা, এবারে আসুন এডিসি ভোট। এডিসি ভোট, বেলুন ছাড়ুন, বেলুন ফুস, এই বেলুন আর পাবেন না। কালকে পাবেন না, পরশু পর্যন্ত একটা প্রেস ব্রিফ পেলেও পেতে পারেন আমার এই লাইফটার পর। কেননা আমার লাইফগুলোকে খুব সিরিয়াসলি নেয় ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে স্টেট বিজেপি। যাক, আমি কৃতজ্ঞ। আচ্ছা, এবার এডিসি ভোট। ভূভারতে কোথাও শুনেছেন জোট সরকার একটা ক্ষমতায়, অর্থাৎ দুটো দলের অ্যালায়েন্স। কি হয়েছিল বিফোর 2018? হয়েছিল বিজেপি এবং আইপিএফটির জোট। পাহাড়ে একটা সময় বামেরা শক্তিশালী ছিল, আমি বলবো একটা সময় বামেরা শক্তিশালী ছিল, অর্থাৎ আমার এই ল্যাডের অর্থ এই মুহূর্তে বামেরা পাহাড়ে শক্তিশালী নয়, এটা বুঝে নিতে হবে, ফ্যাক্ট, বাস্তব সত্য কথা। তো পাহাড়ে হঠাৎ করে আইপিএফটি শক্তিশালী হলো, এবং এখানে এখানে বড় একটা মাত্রায় বিক্ষুব্ধ বামেরা কিন্তু যোগ দিয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে রেবতী ত্রিপুরাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, নির্বাচিত একজন সাংসদ বিজেপির। রেবতী ত্রিপুরার পলিটিক্যাল হিস্ট্রি জানেন কি কেউ? জানার চেষ্টা করবেন। রেবতী ত্রিপুরা একজন কমরেড ছিলেন, ওনার দলের নেতার কমরেড শব্দে আপত্তি, লাল সেলাম শব্দে আপত্তি, কিন্তু এই রেবতী ত্রিপুরা বামপন্থী ছিলেন, এবং রেবতী ত্রিপুরার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল লাল সেলাম শব্দের মধ্য দিয়ে, কমরেড শব্দ বলার মধ্য দিয়ে। বিজেপিতে তো এমন কেউ ছিল না, তো রেবতী বাবুকে প্রয়োজন ছিল। তো বামেদের আবার রেবতী ত্রিপুরার প্রয়োজন ছিল না, বামেরা তাড়িয়ে দিয়েছে, বিজেপি গ্রহণ করেছে, সাংসদ হয়ে গেছে। যাক, হোয়াট এভার ইট ইস, এটা হয়েছে। তো পলিটিক্যাল হিস্ট্রি রেবতী ত্রিপুরার খুব স্ট্রং এই মুহূর্তে, একজন নির্বাচিত সাংসদ। এটা দুঃখের না, এটা আনন্দের যে সাংসদ হবার পর তিনি বেশিরভাগ সময় দিল্লিতে কাটিয়েছেন। ত্রিপুরাকে সময় দেবার সময় ওনার কাছে ছিল না। এবারে ভোট। এনসি দেববর্মা রাজ্যের একজন মন্ত্রী, আইপিএফটির অবশ্যই। এনসি বাবু দুঃখ করে বললেন আজকে, ইতিমধ্যে আপনারা শুনেছেন, আদারওয়াইজ যারা শোনেননি আমি বলবো যে সংবাদ মাধ্যমে সেটা আছে, এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ফলো করেন বা ইন্ডিপেন্ডেন্টের নিয়মিত দর্শক, আপনারা সেখানটায় দেখতে পাবেন। এনসি বাবু বললেন যে জেপি নাড্ডা সাহেবকে পর্যন্ত, বিজেপির সর্বভারতীয় সম্পাদককে পর্যন্ত, সভাপতিকে পর্যন্ত চিঠি দিয়েছেন কথা বলার জন্য জোটের ভবিষ্যৎ নিয়ে, কেউ পাত্তা দেয়নি। এবং সোনকর জি যখন আসলেন, ত্রিপুরার বিজেপির প্রভারী, সোনকরের সাথে, ওনার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছেন আইপিএফটির নেতৃত্বরা, পাত্তাই দেওয়া হয়নি, ঢুকতে দেওয়া হয়নি আইপিএফটিকে। এর একটা কারণ হতে পারে, কেননা সংস্কারপন্থীদের সমর্থকরা গিয়ে বিপ্লব হাটাও, ত্রিপুরা বাঁচাও, বিপ্লব দেব মুর্দাবাদ, আমি বলিনি, সরি ভুল করবেন, আমি কানে ধরছি, আমি বিপ্লব দেব মুর্দাবাদ কোনোদিন স্বপ্নেও ভাবি না। একদম মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের লাইন আমি স্বপ্নেও ভাবি না। ওটা ওই সংস্কারপন্থীরা বলেছিল আর কি। তারপর ভয় পেয়ে যায় রাজ্য বিজেপি, এবং সময় দেওয়া হয়নি আইপিএফটির নেতৃত্বকে। বেজায় চটেছিলেন, কিন্তু কি করবেন বুঝতে পারছিলেন না। এবারে পাহাড়ে ভোট, এডিসিতে নির্বাচন, যাবে কোথায় বাবু? ঘুড়ি নাটাইতে সুতো থাকে তো,
সুতো ছাড়া হয়, ঘুড়ি উঠতে থাকে। ঘুড়ি ভাবে আমি স্বাধীন, আমি উড়ছি। ঘুড়ি একটা বারের জন্য ভুলে যায়, বা ঘুড়ি একটা বারের জন্য হয়তো বা মনে রাখে না যে ঘুড়ি কখনোই স্বাধীন না। নাটাই যার হাতে আছে সে ঘুড়িকে নিয়ন্ত্রণ করবে। আর ঘুড়ি যদি অস্থির হয়, সুতো কেটে দেবে, ঘুড়ি পড়ে যাবে, বানে ভেসে যাবে। ঠিক বিজেপির অবস্থা ঘুড়ির মতো হয়েছে, নাটাই আইপিএফটির হাতে। সংখ্যায় কম, আইপিএফটি সংখ্যায় কম, কিন্তু যেভাবে পাগলা নাচ নাচাচ্ছে বিজেপিকে, ওরে বাবা! ভাবুন তো একবার, একবার একটু ভাবুন, নিজের মনকে প্রশ্ন করুন। জোটে আছে, মন্ত্রিত্বের স্বাদ নিচ্ছেন, মন্ত্রিত্ব সামলাচ্ছেন জোটে থেকে, আবার এডিসি ভোটে অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে বা অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিতে বিজেপির বিরোধিতা করে নির্বাচন লড়ছেন। বিজেপির সাহস হচ্ছে না, যাও তোমরা বেরিয়ে যাও, তোমাদের সাথে জোট নেই, তোমাদের সাথে আমরা থাকবো না। বিজেপির 36 ফিগার রয়েছে কিন্তু আউট অফ 60। আইপিএফটিকে ছেড়ে দিলে 36 জন বিজেপির বিধায়ক রয়েছে, তারপরও বিজেপি বলতে পারছে না এত বড় সাহস তোমাদের, তোমরা আমাদের সাথে অ্যালায়েন্স করে ক্ষমতায় এসে এবার আমাদের ছেড়ে প্রদ্যুৎ কিশোরের সাথে, রাজ্যের রাজ পরিবারের সদস্য বা মহারাজা যাই বলুন, বুবাগরা, ওনার সাথে চলে গেছো। এত বড় সাহস, এত বড় স্পর্ধা, বিজেপি সেটা বলতে পারছে না। জানেন, খুব ইন্টারেস্টিং, পাহাড় থেকে পদ্মফুল মুছে সাফ কেন বলছি? পাহাড়ে একটা ফ্ল্যাগ লাগাতে গেলে আইপিএফটি এমন কেলাচ্ছে বিজেপিকে, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা আর কি, যেটা যার ভিডিও ফুটেজ আছে, অনেক ব্যাপার আছে। আজকে তো খুমলুমে একটা জনসভাও করলো বিজেপি। তো ব্যাপারটা সার্বিকভাবে কি দাঁড়াচ্ছে? সার্বিক একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপির ঘাড়ে মাথা কয়টা? ত্রিপুরা বিজেপির মাথা কটা আছে যে ওরা আইপিএফটিকে বলবে যাও জোট থেকে বেরিয়ে যাও? আইপিএফটি ওয়েট করছে বিজেপি এটা বলুক। আর যারা ভাবছেন আইপিএফটি একা, এনারা ভুল ভাবছেন। বিজেপিরও কোনো বিধায়ক বা বিধায়করা পেছনে থাকতে পারে। রাজভবনের দূরত্বটা বেশি দূরে না, কিন্তু বুঝে দিন, আমি যা বোঝানোর চেষ্টা করছি, এর বেশি আমি ইঙ্গিত দিতে পারবো না এই মুহূর্তে। না, লিগেল কোনো সমস্যা নেই, আমি দেবো না আর কি। তো আইপিএফটিকে সরিয়ে দিলে বিক্ষুব্ধ যারা আছেন তারা যদি চলে যান সেই রাজভবনে, কি হবে? টেটেফোস। দেখুন, একটা নির্বাচিত সরকার বা একটা দল যখন ক্ষমতায় আসে, একটা বড় সংগঠন যখন থাকে, তখন কিন্তু হয়। বিজেপি দলটার অবস্থা এমন হয়েছে, যারা পৃষ্ঠা প্রমুখ ছিল এনারা হয়ে গেছেন এখন উষ্ঠা প্রমুখ। অবস্থা ওদের খুব খারাপ, লাত্তি উষ্ঠ ছাড়া ওদের ভাগ্যে কিছু জোটে না, কষ্ট হয়। অনেক পৃষ্ঠা প্রমুখের সাথে আমার ফোনে কথা হয়, আমি ইচ্ছে করলে পারি সেই রেকর্ডিংগুলো পাবলিক করবো না, বিশ্বাস করে, যেহেতু কথা বল। কে এলো? আচ্ছা, হোয়াট এভার। তো এবার ইচ্ছে হয় তো আমি বলি না। পৃষ্ঠা প্রমুখরা বলে থাকেন যে বাম আমলের এনারা সম্মান পেতেন বিরোধী হিসাবে, কিন্তু দল ক্ষমতায় আসার পর মানুষকে যা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নের কিঞ্চিত পরিমাণ যদি পূর্ণ করা যেত, এনারা ভালো থাকতেন। ভালো নেই এনারা। ব্যক্তিগতভাবে পরিচিত এমন পৃষ্ঠা প্রমুখ বা বিজেপির নেতৃত্ব রয়েছেন, লাইফ একদম ধ্বংস করে দিয়েছে বিজেপি দল ক্ষমতায় আসার পর। অথচ এরা বামেদের সময় বাম রাজনীতির যে কি বলবো প্রভাব ছিল, তার বিরুদ্ধে লড়াই করেছিল, স্রোতের বিপরীতে তখন হেঁটেছিল। আর এই মুহূর্তে স্রোত তাদের পক্ষে, কিন্তু তারা কার পক্ষে বোঝার ক্ষমতা হয়তো বা তাদের নেই। ঘরে বাজার করার টাকা পর্যন্ত থাকে না, এমনও বিজেপি নেতাকর্মীরা কিন্তু আছেন। কিন্তু এই সবগুলো যে ক্ষোভের, এডিসির কথা যদি বলি, এডিসিতে কি হয়েছে ব্যাপারটা? ত্রিপুরাল্যান্ডের কথা বলা হয়েছিল। দেখুন, ত্রিপুরাল্যান্ড হবে না, এটা 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 পসিবল না কোনো দিনও। এবার প্রদ্যুৎবাবু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছেন, এটাও অনেক বড় অর্থে পসিবল না, 99% তো পসিবল না। হ্যাঁ, তবে প্রদ্যুৎবাবু বলছেন যে ন্যাশনাল পার্টিতে থেকে এটা সম্ভব হচ্ছে না, তাই রিজনাল পার্টিগুলোকে একত্রিত করে আমরা সেই দাবি তুলছি। দেখুন, দাবি তো করা যেতেই পারে। আমি এখন এই মুহূর্তে কালকে আগরতলা এসে 15-20 জনকে সাথে নিয়ে আমি একটা মাইক হাতে নিয়ে চিৎকার করে বলতে পারি আমি সৈকত, আমাকে ইন্ডিয়ার প্রেসিডেন্ট বানাতে হবে, নতুবা হবে না। দাবি করা যেতেই পারে, দাবি অদ্ভুত। আমি এখন বাড়িতে আছি, লোটে শুটকি এখানে পাওয়া যায় না কলকাতাতে। তো আমি মাকে যদি এখন গিয়ে বলি রান্নাঘরে, মা লোটে শুটকি কামু করতেই, সো মা কীভাবে করবে? নেই তো এখানে, ঠিক না? তো দাবি করা যেতেই পারে। এবার দাবির প্রতিফলন কতটা হবে বা দাবির যৌক্তিকতা কি আদৌ আছে কি নেই, আমি যদি রাত 2:30টার সময় উঠে বলি মা এক কাপ কফি খাবো, পিসা দিয়ে বাইরে মানে সিম্পল না? দাবি করা যেতে পারে, কিন্তু দাবির যৌক্তিকতা কতটা, দাবিটা কি কি কোন জায়গায় দাঁড়িয়ে আমি দাবিটা করছি, এবং এই ধরনের দাবির গ্রহণযোগ্যতা কতটা, এটা বুঝতে হবে। গ্রেটার ত্রিপুরাল্যান্ডের গ্রহণযোগ্যতা সেই অর্থে
ওই একদম আমার মায়ের মতো পিছা দিয়ে বাইরে, লাইক দ্যাট। তারপরও জনজাতিরা ব্রাত্য ছিল, বামেরা যখন ক্ষমতায় ছিল অনেক কাজই তো বাকি ছিল, বামেরা স্বীকার করবে কিনা জানি না, অনেক কাজ বাকি ছিল। পাহাড়ের অবস্থা শুরুর দিকে ভালো থাকলেও সিপিআইএম যখন 2013 থেকে 2018 পর্যন্ত খুব একটা কাজ কিন্তু করতে পারেনি, এবং সিপিআইএম এটা স্বীকার করে। এটা একটা মানে পজিটিভ ব্যাপার, সিপিআইএম স্বীকার করে যে হ্যাঁ সব কাজ করা সম্ভব হয়নি, করতে হবে। তো বিজেপি এসে বলছে ওরা সব করে দিয়েছে। ভাবুন, পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসে বক্তব্য রাখছেন এবং বলছেন একটা মেট্রো সিটি, মেট্রোপলিটন সিটি কলকাতা একটু বেনাকে ডেভেলপড হয়ে গেছে ত্রিপুরা। ভাবা যায়? মানে মিথ্যে, মানে কি বলবো, মানে ভাষা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এবার এডিসি ভোট, পাহাড়ে একটা সব কিছু মিলিয়ে আর কি, পাহাড়ে এডিসিতে একটা বিজেপির ফ্ল্যাগ লাগানোর মতো লোকও থাকবে না, লিখে নিন। আর বিজেপি যদি এতই প্রভাবশালী হয়, একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তো অনেক ক্ষমতা, অনেক আর্থিক ক্ষমতা, সিবিআই ওদের, ইডি ওদের, সবই তো ওদের। আইপিএফটির কি আছে, বা প্রদ্যুতরা যে নতুন দলটা করলো তাদের কি আছে? কিছু নেই তো, সবই বিজেপির। তারপরেও এত বড় সিদ্ধান্ত। এবার দয়া করবেন, আমি জানি না আগে থেকে কি সেটিং হয়েছে। সেটিংস তো অনেক ধরনের সম্ভব, রাজনৈতিক সেটিংস। ঠিক আছে, তুমি আইপিএফটি তোমাকে সাপোর্ট করবে, আইপিএফটির সাথে আমরা জোটও রাখবো। এবার করার পর, ক্ষমতা দখল করার পর বলবে আমরা বিজেপির সাথেই আছি। হতে পারে। খেলা তো অনেকভাবেই খেলা যায়, গোল হওয়া দিয়ে কথা, ব্যাস, দ্যাটস অল। তো এই হচ্ছে অবস্থা। যাক, ধন্যবাদ এই কথাগুলো শেয়ার করার জন্যই আজকের এই ফেসবুক লাইভে আসা। আর যেটা দিয়ে শুরু করেছিলাম, আবার সেখানে যাই। নিজের মধ্যে রাষ্ট্রবাদী চিন্তাধারার বিকাশ ঘটান। এবং রাষ্ট্রবাদী চিন্তা কাকে বলা হয় এর ব্যাখ্যাটা একটু প্রয়োজন, অনেক ভক্তরা বুঝতে পারেন না। রাষ্ট্রকে নিয়ে চিন্তা করা, রাষ্ট্রের স্বার্থে কথা বলা, রাষ্ট্রের জন্য কথা বলা, রাষ্ট্রের নাগরিকদের নাগরিক সুরক্ষার অধিকার নিয়ে কথা বলা, রাষ্ট্রের নাগরিকদের নাগরিকত্ব থেকে শুরু করে নাগরিক জীবনে যতগুলো সমস্যা আছে সেগুলো সুনিশ্চিত করা এবং সমস্যার সমাধান করার জন্য কথা বলা, বা যে কথা বলে সেই রাষ্ট্রবাদী চিন্তাধারার মালিক বা তারাই রাষ্ট্রবাদী চিন্তাধারা করার যোগ্য আমি মনে করি। নিজেকে রাষ্ট্রবাদী ভাবুন। বিজেপি তো বলে রাষ্ট্রবাদী চিন্তাধারার বিকাশ ঘটাতে, এবং রাষ্ট্রবাদী হয়ে রাতেই লিখুন, দাদা আস্তাবল মাঠের বেলুনটা কই গেল, ফুরুত। ভাবুন। চলুন, থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি। ভালো লাগলে পোস্টটা শেয়ার করে দেবেন, ভালো না লাগলে কমেন্টস বক্সে আমাকে গালি দেবেন, হোয়াট এভার, ইটস আপ টু ইউ। থ্যাংক ইউ, গুড নাইট, লাভ ইউ অল, জয় হিন্দ, টেক কেয়ার, ভালো থাকুন, থ্যাংক ইউ।